ঢাকা ও তার আশেপাশের নগরগুলোর গণপরিবহন খাতের বিভিন্ন উন্নয়ন ও তার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে আসছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তবে এই কর্তৃপক্ষ তার নিজের এলাকার কাজই ঠিক মতন শেষ করে উঠতে পারেনি। এর মধ্যেই তারা পরিকল্পনা করছে সারা বাংলাদেশেও তাদের কার্যক্রম বিস্তৃত করার। আর এই বিষয়টা নিয়ে আজ বণিক বার্তায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম নগর পরিবহন উন্নয়ন, সারা দেশে কাজ করতে চায় ডিটিসিএ, মন্ত্রীর আপত্তি। প্রতিবেদনটি করেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক শামীম রহমান। দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল ইসলাম। সাম্প্রতিক বিভিন্ন বিষয় তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত এখানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ঢাকা পরিবহন কর্তৃপক্ষের সামগ্রিক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আজ আছেন প্রতিবেদনটির প্রতিবেদক শামীম রহমান। শামীম, আপনাকে স্বাগতম। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। শামীম, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে ঢাকার গণপরিবহন ব্যবস্থা উন্নয়নে যে কর্তৃপক্ষ কাজ করছে, এই সংস্থাটি সারা দেশে কাজ করতে চায়, এটি নিয়ে আপনি আজকে প্রতিবেদনটি করেছেন। তো আমরা যতটুকু জেনেছি আপনার প্রতিবেদন থেকে, এই সংস্থাটি ঢাকাতেই বা তার আশেপাশের এলাকাগুলোতেই ঠিক মতন কাজ করতে পারছে না, তাদের যে দায়িত্ব অর্পিত আছে। এই অবস্থায় তারা সারা দেশে যদি তাদের কার্যক্রম ব্যাপ্ত লাভ করে, তাহলে কি তারা আদৌ করতে পারবে? আপনি কিভাবে দেখছেন? মঞ্জুরুল, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যে সংস্থাটিকে নিয়ে আমরা আজকের প্রতিবেদনটি করেছি, সেই সংস্থাটির আসলে নিজেদেরই অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। বিশেষ করে জনবল একটা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিয়েছে সংস্থাটির জন্য। জনবল তাদের কম, তাই বিভিন্ন ধরনের কাজ বাস্তবায়ন কিংবা বিভিন্ন সংস্থাগুলোকে দিয়ে কাজ বাস্তবায়ন করিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ জনবল তাদের দরকার, সে পরিমাণ জনবল এখনও তারা পেয়ে ওঠেনি। তারা চেষ্টা করছে জনবল আরও বাড়ানোর, কিন্তু নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের যে জনবলের ঘাটতিটা এটা এখনও রয়ে আছে। পাশাপাশি তারা যেসব সংস্থাকে নিয়ে কাজ করে, ডিটিসিএ নিজেকে মনে করে যে তারা আসলে একটা সংগঠন, সংস্থা না। তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এই রিলেটেড সড়ক পরিবহন কিংবা নগর পরিবহন সম্পর্কিত সবগুলো সংস্থাকে নিয়ে কাজগুলো সমন্বয় করার দায়িত্বটা তারা পালন করার চেষ্টা করে, পালন করতে চায়। তো এই অবস্থায় আসলে আনুষঙ্গিক সম্পর্কিত যে সব সংস্থা আছে, সেই সব সংস্থা ডিটিসির কর্মকর্তারাই বলেন কিংবা নানা সময় তারা অভিযোগ করেন যে যেসব সংগঠন কিংবা সংস্থাকে নিয়ে তারা কাজ করবেন, সেগুলোই তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতাটা করছে না। এই কারণেই তারা সবগুলো সংস্থা, তাদের আন্ডারে যে সংস্থাগুলো আছে, এগুলো সমন্বয় নেই, কাজের মধ্যে সমন্বয় নেই। তারা বলতে চান যে ওই সংস্থাগুলো তাদের সহযোগিতা করছে না। তো এই কারণেই আসলে তারা বিভিন্ন ধরনের কাজ এখনো পর্যন্ত তাদের যে গতিতে কিংবা যে অবস্থায় নিয়ে যাওয়ার কথা, সেই পর্যায়ে তারা নিয়ে যেতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেহেতু নিজেরাই নানান ধরনের সমস্যায় দিনানিপাত করছে, এই অবস্থায় তারা তাদের অধিক্ষেত্র ঢাকা এবং বর্তমানে ঢাকার আশপাশের কয়েকটি, আপনার প্রতিবেদন থেকে আমরা দেখেছি ঢাকার পাশে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলাগুলোতে এই ডিটিসিএ কার্যক্রম পরিচালনা করছে। এটা ডিটিসি এর আইন অনুযায়ী তারা এসব এলাকায় কাজ করার দায়িত্বপ্রাপ্ত। তো তারা শুধু এইসব এলাকাতেই না, তারা সারা দেশের শহরাঞ্চলে কাজ করতে চায়। এজন্য ডিটিসিএ দিয়ে সম্ভব হবে না। তারা এই কারণে নতুন আরেকটা সংস্থা গঠনের প্রস্তাব করেছে মন্ত্রণালয়। এই নতুন এই সংস্থাটি, প্রস্তাবিত নতুন সংস্থাটির নাম বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ। এটা আপাতত একটা খসড়া বিল আকারেই আছে। তো এটা তারা মূল উদ্দেশ্য যে তারা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই সব এলাকায় যেসব পরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন কেন্দ্রিক যে কাজগুলো করছে, দেশের সব শহর অঞ্চলে এই কাজটি তারা ছড়িয়ে দিতে চায়। এজন্যই নতুন এই সংস্থাটি তারা প্রস্তাব করেছে। কিন্তু আমাদের প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে যে বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিছুটা আপত্তি জানিয়েছেন। তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন যে আপাতত ডিটিসিএ
তার মানে তাদের যতটুকু কাজের আওতা ততটুকুই সীমাবদ্ধ থাকুক, সেখানেই সীমাবদ্ধ থাকতে বলেছেন। তিনি কারণ হিসেবে বলেছেন যে মানে আপাতত তো নিজেদেরই অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান হোক, তারপরে বিষয়গুলোর জন্য আরও মানে সারা দেশে ব্যাপকভাবে কাজ করার জন্য আরও যে পরিমাণ হচ্ছে মানে সমীক্ষা, তারপরে হচ্ছে সক্ষমতা গড়ে তোলা দরকার, সেগুলো যদি হয়ে যায় তাহলে মানে তাতে অসুবিধা নেই। কিন্তু মানে আপাতত মানে ঢাকা পরিবহন শামীম, আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি বলেছেন আপনার প্রতিবেদনেই দেখলাম যে ডিটিসিএ সারা বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়িয়ে নিতে চায়, কিন্তু তাদের প্রধান যে কাজের এলাকা ঢাকা শহর, আমরা দেখেছি ঢাকা শহরের গণপরিবহন খাতে বিশৃঙ্খলার শেষ নেই। তো এত বিশৃঙ্খলা কেন? এই একটা সংস্থা থাকার পরেও তো আসলে ঢাকার কোনো উন্নতি এখন আমরা দেখিনি। ঢাকার বিশৃঙ্খলা অনেক আসলে, এখানে মানে যে পরিমাণ রাস্তার পরিমাণ কম, গাড়ির পরিমাণ বেশি, তারপরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি, গণপরিবহনের দুর্বল ব্যবস্থাপনা, এই আনুষঙ্গিক ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নানা ধরনের সমস্যা, বিশৃঙ্খলার কথা মানে এটা আসলে মানে নতুন করে এসব সম্পর্কে বলার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে এইসব বিশৃঙ্খলা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে, বাংলাদেশের স্বাধীনতার প্রায় 50 বছর হতে চললো। এতদিনে একটা রাজধানী শহরকে মানে সুশৃঙ্খলিত একটা পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য কিন্তু যথেষ্ট সময়, কিন্তু এই দীর্ঘ সময়ে যে পরিমাণ যেভাবে হচ্ছে নগরকে মানে পরিকল্পিতভাবে গড়ে তোলার কথা, সেই দায়িত্বটি আসলে অতীতের কোনো কর্তৃপক্ষই ঠিকঠাক মতো করতে পারেননি দেখেই আজকের এই অবস্থায় আছে। এর সঙ্গে যদি ধরি যে নানা ধরনের ভুল পরিকল্পনা কিংবা প্রকল্প কেন্দ্রিক একটা মানে উন্নয়ন কার্যক্রম দেখানোর মতো জায়গায় মানে থেকেই বিষয়গুলো আসলে এত বিশৃঙ্খল অবস্থায় চলে গেছে। আমরা যদি উদাহরণ দিই যে ঢাকা শহরে বেশ কয়েকটি উড়াল সড়ক কিংবা ফ্লাইওভার বানানো হয়েছে, কিন্তু এই ফ্লাইওভারগুলো শুধু সেই জায়গাটুকুকেই যানবাহনকে স্মুথ করেছে যেখানে সেটি অবস্থিত, কিন্তু ফ্লাইওভার থেকে একটা গাড়ি যখন নেমে সামনের আরেকটা সিগন্যালে গিয়ে দীর্ঘক্ষণ আটকা পড়ছে, তাহলে কিন্তু মানে এই হাজার হাজার কোটি টাকা ব্যয় কিন্তু সেই ফ্লাইওভারের কিন্তু সুফলটা আসতেছে না। আর ঢাকা শহরে 71টা ট্রাফিক সিগন্যাল আছে এবং এই সিগন্যালগুলোর পেছনে প্রতি বছরে প্রায় 12 থেকে 14 কোটি টাকার মতো মানে পরিচালনায় খরচ হয়, কিন্তু তারপর আমরা দেখি যে মানে ট্রাফিককে পুলিশ মানে হাতের ইশারায় কিংবা নানা ধরনের দড়ি টেনে নানা ধরনের ফন্দি ফিকির করে যানবাহন নিয়ন্ত্রণ করছে। তো আদতে হচ্ছে এত সব বিশৃঙ্খলার পেছনে অদূরদর্শী পরিকল্পনা, এটা একটা বিশ্লেষকরা বলে থাকেন যে ঢাকাকে নিয়ে যেরকম পরিকল্পনা করা উচিত আসলে ছিল, কিংবা হচ্ছে যে পরিকল্পনাগুলো আজ থেকে 20 কিংবা 30-40 বছর আগে নেওয়ার কথা, সেই পরিকল্পনাগুলো এখন নেওয়া হচ্ছে। এখন 20-30 বছর আগের পরিকল্পনাগুলো এখন নিতে এসে কিন্তু মানে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে যদি আমরা মানে মেট্রো রেলের প্রকল্পটির কথা বলি, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার বলছে যে তাদের এটা মানে একটা মানে এই প্রকল্পটি ঢাকা শহরের যানজটকে অনেকটাই কমিয়ে দেবে। হ্যাঁ, এটা সত্যি যে মেট্রো রেল বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে যাবে, কিন্তু এইটা বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ দুর্ভোগ ভোগান্তি হচ্ছে এটা মানে পুরোটাই বলতে গেলে অবর্ণনীয়। তো এই প্রকল্পটা যদি আরও আগেই নেওয়া হতো, যে সময় ঢাকাতে মানে এত ভিড় ছিল না, এত গাড়ি ছিল না, বাস্তবায়নের জন্য প্রচুর জায়গা ছিল, 20 বছর আগেই প্রকল্পটি নেওয়া যেত আর কি, নেওয়া যেত। তো এই ধরনের পরিকল্পনার অদূরদর্শী পরিকল্পনা বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই কারণেই হচ্ছে যে এত বিশৃঙ্খলা আসলে। আচ্ছা শামীম, আমরা দেখেছি যে কোম্পানি ভিত্তিক বাস চালুর ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে এবং গতকাল আমরা দেখলাম যে ঢাকা শহরের মধ্যে নির্দিষ্ট সংখ্যক বাস কোম্পানিকে অপারেট করতে দেওয়া হবে এবং ঢাকার বাইরের বাসগুলোকে ঢাকায় আসতে দেওয়া হবে না, এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা চলতেছে। তো এটার সম্পর্কে একটু বলতেন। এটা হচ্ছে যে বর্তমানে ঢাকার বাস ব্যবস্থাপনাটা বিশেষ করে গণপরিবহন তো মূলত মানে পাবলিক বাস নির্ভরই, বেশিরভাগ মানে ঢাকা শহরের সিংহভাগ মানুষই যাতায়াত করেন এই পাবলিক বাসে। তো এই পাবলিক বাসে ঢাকায় মোটামুটি বর্তমানে বাস মালিকরা বলে থাকেন, তাদের দেওয়া তথ্য বলছে যে 6 থেকে 7 হাজারের মতো পাবলিক বাস চলে, আর এসব বাসের মালিক হচ্ছেন প্রায় মালিকের সংখ্যা 2,500। তো স্বভাবতই হচ্ছে যে মানে প্রতিটা বাসের মধ্যে এক ধরনের মানে যাত্রীদের তোলার প্রতিযোগিতা থাকে,
এই কারণেই হচ্ছে যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। তো এই বিশৃঙ্খলা থেকে নগরবাসীকে বের করে আনতে ঢাকা শহরে একটি মানে ভালো গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব উনি একটা উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানির ভিত্তিক বাস ব্যবস্থাপনা আর কি। তার পরিকল্পনা ছিল যে 6টা ঢাকায় 6টা বাস কোম্পানি থাকবে, এর বেশি কোম্পানি হবে না, আর সবগুলো বাসই এই 6টা কোম্পানির মধ্যে নির্দিষ্ট সংখ্যক কিছু রুটে পরিচালিত হবে। তো এই পরিকল্পনাটা তিনি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তার মানে প্রয়াণের পরে বিষয়টি পরবর্তী মেয়রগণ খুব বেশি এগিয়ে নিতে পারেননি। আনিসুল হক সাহেবের পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনকে এই কার্যক্রমের দায়িত্বটি দেওয়া হয়। তো উনার মেয়র থাকাকালীন উনি এই বাস রুট রেশনালাইজেশন নিয়ে সব মিলে 11টি সভা করেছিলেন এবং বেশ কিছু সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছিল, যে ঢাকা শহর থেকে রিক্সা তুলে দেওয়া, তারপরে নতুন করে বাসের রুট পারমিট দেওয়া বন্ধ করা সহ নানা ধরনের হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তার এই দীর্ঘ সময়ে তিনি সব মানে বাস্তবায়ন করতে পারেননি। বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে আছেন শেখ ফজলেনুর তাপস। তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে সব মিলে 2টি সভা করেছেন বিষয়টি নিয়ে এবং সর্বশেষ সভাটি করেছেন গতকাল। সেখানে তিনি এই বাস রুট রেশনালাইজেশন নিয়ে যেসব পরিকল্পনার কথা বলছেন, তার মধ্যে তিনি বলছেন যে বাসের রুট হবে 42টা এবং হচ্ছে বাস কোম্পানি হবে 22টা। তো এই পাশাপাশি তিনি আরও বলেছেন যে মানে ঢাকা শহরের মধ্যে শুধু ঢাকা শহরের যেসব গাড়ি আর কি সেসব বাসই চলাচল করবে, বাইরের জেলাগুলো থেকে বাস চলাচল করতে পারবে না। তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে দুটো সভাতে যে সভা শেষে বলার চেষ্টা করেছেন যে মানে তিনি এই প্রকল্পটি বাস্তবায়নে বদ্ধপরিকর এবং মানে সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। এখন মানে এটা মানে তাই এই প্রকল্পটা কতদূর আসলে এগোবে, কতদূর বাস্তবায়ন হবে, কিভাবে হবে, সেটি আসলে সময়ই বলে দেয়। শামীম, আমরা দেখেছি যে যেটা আর কি আপনি বলছিলেন যে কোম্পানি ভিত্তিক বাস ব্যবস্থাপনা করার সুফল অবশ্যই আছে, কারণ অতীতে আমরা যখনই দেখেছি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, একটা রুটে বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে, তাদের মধ্যে যাত্রী নেওয়ার জন্য প্রতিযোগিতা থাকে এবং সে কারণে দেখা যায় যে খালি বাস একটা আরেকটার সঙ্গে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে, এই কারণে অ্যাক্সিডেন্টও অনেকগুলো হয়েছে। তো কোম্পানি ভিত্তিক বাস ব্যবস্থার প্রবর্তন করলে হয়তো এই বিষয়টা কমে আসবে বলে আমরা মনে করছি আর কি। আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাইবো যে নগর পরিবহন উন্নয়নে সরকারের তো অনেকগুলো পরিকল্পনা বা প্রকল্প চলমান রয়েছে, সংক্ষেপে একটু বলবেন যে এগুলোর বাস্তবায়নের কি অবস্থা এবং এগুলো বাস্তবায়ন হলে এই গণপরিবহন এবং নগর পরিবহনে কতটুকু মানুষ উপকৃত হবে? এই সময়ে বাস্তবায়নাধীন যেসব প্রকল্প আছে নগর পরিবহন উন্নয়নে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকার প্রথম মেট্রো রেল। এই প্রকল্পটি বর্তমানে অগ্রগতি 52% মতো, মানে অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে এবং মানে এটা মানে যে পরিকল্পনা 2024 সাল নাগাদ এটি চালু হবে, যদিও সরকার চাচ্ছে যে তার আগেই যেন এটা বাস্তবায়ন হয়, সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তো এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট অনেকটাই মানে কমে আসবে, এরকমটা বিশ্লেষকরা বলেন। এবং মানে আমরা আশপাশের দেশগুলোর অভিজ্ঞতা নিয়েও যদি দেখি, তাহলেও আমরা মানে আশাবাদী যে ঢাকা শহরের যানজট কমাতে ঢাকা মেট্রো রেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলে ঢাকায় 5টি মেট্রো রেল হবে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে, যার প্রথমটি এখন কাজ চলছে। ধন্যবাদ শামীম আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। দর্শক, আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার অর্পিত দায়িত্বই ঠিক মতন পালন করতে পারেনি। সেখানে মন্ত্রীও বলেছেন যে তাদেরকে আপাতত তাদের নিজ দায়িত্বই ঠিকভাবে পালন করুক, পরবর্তীতে তারা সারা দেশে ব্যাপ্তি নিয়ে কাজ করবে। আমরা আশা করব বিষয়টি নিয়ে ভেবে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে বণিক বার্তার ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা নিয়মিতই থাকছি। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন বণিক বার্তার ওয়েবসাইট www.bonikbarta.net-এ। করোনা সংক্রমণ প্রতিরোধে সাবধানে থাকুন।